বর্ষালী আকাশমুখী জাতের মরিচ চাষে কৃষকের মুখে মুচকি মুচকি হাসি ভাসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মামা ভাগ্নে এগ্রিকালচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি গোলাম রব্বানী আপনাদের সাথে আছি। তো আজকে আমি যেটা আপনাদেরকে বিশেষ আলোচনা করে বোঝাবো বা দেখাবো যে বিষয়গুলার, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন যে একটা সময় চলে এসেছে, আমাদের মরিচ চাষের কিন্তু একটা সুবর্ণ টাইম চলে এসেছে। এখন চতুর্দিকে আপনারা দেখবেন যে মরিচের চারা রোপণ করা শুরু হয়ে গেছে এবং কেউ রোপণ এখনো করে নাই, অনেকে রোপণ করার প্রস্তুতি নিচ্ছে, আবার কেউ মরিচের বীজ ফেলাইছে চারা তৈরি করার জন্য। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে এই বিষয়টা আপনাদেরকে দেখানো আমার প্রয়োজন যে অনেকে মরিচ চাষ করে, তবে এই যে মরিচ চাষের চারা অবস্থাতে যে প্রবলেমগুলো থাকে এইটা সম্পর্কে অনেকের আইডিয়া থাকে না। যেমন অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে মরিচ চাষে। প্রথমত যে প্রবলেমটা হয়, মরিচের কয়েকটা সমস্যা আছে, যে সমস্যাগুলোর জন্য কিন্তু আপনারা যদি সঠিক চিকিৎসা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের ক্ষতি হয়ে যেতে পারে। যেমন প্রথমত যে সমস্যাটা হয়, মরিচের পাতা কুঁকড়ে যাওয়া বা মাথা কুকরি লেগে যাওয়া। তো এটা কয়েকটা কারণে কিন্তু হয়ে থাকে, আমরা অনেকে জানি অনেকে জানি না, যার জন্য আমরা চাষবাস করে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। তবে মূলত আজকে যে ব্যাপারটা আপনাদেরকে দেখাবো, আপনি বেডে কিভাবে আপনার চারাটাকে সুস্থ সবল করবেন এবং কি কি স্প্রের মাধ্যমে আপনি আপনার চারাটাকে সুস্থ রাখবেন, সেই সকল নিয়েই আজকে বিস্তারিত করব। তো বিস্তারিত যে আলোচনার মধ্যে থাকবে, প্রথমত যে মরিচের গাছের যে পাতাটা কুঁকড়ে যায় এর কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে মাকড়ের জন্য, একটা হচ্ছে ভাইরাসজনিত কারণে, আর আরেকটা হচ্ছে আপনার তাপমাত্রার তারতম্যর কারণে। যদি অধিক তাপমাত্রা হয় সেক্ষেত্রেও মরিচের গাছের জন্য ক্ষতি, এবং যদি তাপমাত্রা কম থাকে, একদমই কম, তখন গাছের জন্য ক্ষতি। গাছ কুঁকড়ে লাগবে, গাছ ঠিক হবে না। মানে শীতকালে একটা কথা আপনাদেরকে এক্সাম্পল দিই, যদি শীতকালের মরিচটা আপনারা যদি বর্ষাকালে চাষ করতে চান, আপনার গাছ কিন্তু সুস্থ থাকবে না এবং চাষও হবে না। তো জাত এবং যে সময়টা বুঝে কিন্তু জাত নিয়ে চাষাবাদ করতে হবে। আমরা যে জাতটা চাষাবাদ করে থাকি আমাদের এই এলাকাতে, বগুড়া এলাকাতে, এখানে আমরা যে জাতটা চাষাবাদ করে থাকি এই জাতটা হচ্ছে আকাশমুখী, আমাদের এলাকাতে আকাশমুখী নামে পরিচিত, তবে এটা দেশি জাত। তো আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি ভালোই ফলন পাওয়া যায়, খুব একটা খারাপ ফলন না। তবে আপনাদেরকে বলে দিই যে এখানে আপনারা রোগ প্রতিরোধের জন্য কি কি ব্যবহার করতে পারেন। প্রথমত, বেডেতে যখন আপনারা চারাটা রোপণ করবেন, এরপর গাছ যখন আপনার চার পাতা হওয়া শুরু করবে, দু পাতা থেকে যখন চার পাতা হওয়া শুরু করবে, প্রথম স্প্রেতে আপনারা ব্যবহার করবেন ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। ম্যানকোজেব গ্রুপের সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোরোপিড গ্রুপের থিপস, বা যেটা শোষক পোকা আমরা বলে থাকি, বা জাপ পোকা অনেকে বলে থাকে, যার জন্য আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। আর একটা সমস্যা প্রায় সংখ্যক হয়ে থাকে, যেটা হচ্ছে মাকড়। আপনারা জানেন যে মাকড়ের নিধনের জন্য বিভিন্ন গ্রুপের বিভিন্ন ধরনের আমরা মাকড়নাশক পেয়ে থাকি। তবে ছোট গাছ হিসাবে আমাদের যে মাকড়নাশকটা ব্যবহার করা উচিত, এটা হচ্ছে অ্যাবামেকটিন 1.8 ইসি যে গ্রুপের একটা মাকড়নাশক পাওয়া যায়। এটা আপনার হতে পারে লিকার, হতে পারে ভেকটিন, হতে পারে ভার্টিমেক, হতে পারে যে কোনো, কিন্তু গ্রুপটা দেখবেন অ্যাবামেকটিন 1.8 ইসি। এই গ্রুপের যে মাকড়নাশকগুলো আছে এগুলো ব্যবহার করবেন। আর একটা কথা বলে দিই, আপনারা আপনাদের বেডটা দেখে নেবেন যে কতটুকু ওখানে পানি খাবে, কতটুকু পানি দিয়ে আপনার বেডে স্প্রে করতে হবে, সে পরিমাণ পানি অনুযায়ী কতটুকু পরিমাণ হিসাবে দিবেন সেটাও আপনাদেরকে বলে দিই। প্রথমত কথা হচ্ছে, যদি আপনি ছত্রাকনাশকটা ব্যবহার করেন, তো ছোট গাছ হিসাবে আপনি লিটারে 1 গ্রাম হারে ছত্রাকনাশকটা ব্যবহার করবেন, যে কোনো ছত্রাকনাশক। প্রথমে ম্যানকোজেব গ্রুপটা ব্যবহার করবেন। আস্তে আস্তে যদি দেখেন যে গাছে পচনের আক্রমণ আছে বা গাছের কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা প্রোপেনিক গ্রুপের ছত্রাকনাশকটিও ব্যবহার করতে পারেন, যেমন হতে পারে অ্যান্টাকল। তো ছত্রাকনাশকের পর্বটা শেষ করি। ছত্রাকনাশক 1 গ্রাম হারে ব্যবহার করবেন, যে কোনো ছত্রাকনাশকই, ম্যানকোজেব হোক বা ম্যানকোজেব প্লাস মেটালিক সেল হোক বা ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম হোক বা কার্বেন্ডাজিম হোক, যেটাই আপনারা ব্যবহার করেন 1 গ্রাম হারে ব্যবহার করবেন। আর কীটনাশকের ক্ষেত্রে যেটা ইমিডাক্লোরোপিডের কথা বলতেছি, ইমিডাক্লোরোপিড ব্যতীত অন্যটা ব্যবহার ছোট গাছে না করাই ভালো আমার কাছে মনে হয়। আমি নিজে যেভাবে চাষাবাস করি সেগুলোই আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। ইমিডাক্লোরোপিড গ্রুপের আপনারা যেটা তরল যদি লিকুইড ফর্মেটটা ব্যবহার করেন, তাইলে আপনারা ব্যবহার করবেন 0.5 মিলি হারে প্রতি লিটারে থাকে, তার থেকেও কম দেওয়ার, তারও অর্ধেক দেওয়ার। কারণ বড় গাছেই আমরা কিন্তু ব্যবহার করি 0.5 মিলি হারে,
তো গাছ যেহেতু আমাদের ছোট, সেক্ষেত্রে আমাদের অবশ্যই অর্ধেক ব্যবহার করতে হবে। দ্যাটস মিন যদি 100% হয় তাহলে আপনাকে 25% ব্যবহার, আপনাকে 50% ব্যবহার করতে হবে। বড় গাছে যদি 100% হয়, ছোট গাছে 50% হিসেবে ব্যবহার করবেন। আর থাকতেছে আরেক ধরনের পোকা, যেটা বলা হয়, অনেকে বলে, অনেক নামে চিনে পোকাটাকে, কাটুই পোকা, ফল ছিদ্রকারী পোকা বা লেদা পোকা। তো যেই নামে যে বলুক, এটার মূলত একটাই পোকা, এটা হচ্ছে যে লেদা পোকা, যেটা লেদা পোকা নামে বলা হয়। এই লেদা পোকার জন্য আপনাদের ব্যবহার করবেন আপনারা অ্যামাবেক্টিন বেনজেট গ্রুপের এই কীটনাশক আর কি। অ্যামাবেক্টিন বেনজেট গ্রুপের এই কীটনাশক, যেটা আপনার এই যে গাছের একটু কাছে যদি আগায় আসে, আমি একটু দেখাতে পারি। ভাই আপনি একটু আগায় আসেন। আপনারা একটু লক্ষ্য করবেন যে দেখেন এই পাতাটা কিন্তু ছিদ্র হয়ে গেছে। দেখা যাচ্ছে কিনা আমি জানি না ক্যামেরাটাতে। এই যে দেখেন পাতাটা কিন্তু ছিদ্র হয়ে গেছে। তো মূলত পাতাটা ছিদ্র এরকম হওয়ার কারণটাই হচ্ছে এখানে লেদা পোকার আক্রমণ করে এই লেদা পোকাটা পাতা এখান থেকে খেয়ে ফেলছে। আমার বেশ কিছু গাছের সমস্যা আছে, যার জন্য আজকে আমি এইগুলা স্প্রে করব। তো মূলত যে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের গাছে যদি এই ধরনের প্রবলেম হয় যে পাতা ফুটো হয়ে যাচ্ছে বা গাছ কুঁকড়ে আসতেছে, এই যে তিনটা আমি ছত্রাকনাশক, কীটনাশক আর মাকড়নাশক বললাম, এই কয়েকটা যদি আপনারা নিয়মিত 7 দিন অন্তর অন্তর ব্যবহার করেন, আপনার চারা সুস্থ সবল থাকবে। এবং সুস্থ সবল চারা হইলে কিন্তু আপনারা সকলেই জানেন, সুস্থ সবল চারা থেকে সুস্থ সবল ফসলই আশা করা যায়, ভালো ফসলই আশা করা যায়। আপনার বেডেই যদি গাছের অবস্থা খারাপ থাকে, পরবর্তীতে কিন্তু আপনার যে জমিতে রোপণ করবেন সেখানে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তারপর আরেকবার আপনাদেরকে বলে নিতে চাই যে মাকড়ের জন্য আপনারা ব্যবহার করবেন অ্যাবামেকটিন গ্রুপের 1.8 EC গ্রুপের মাকড়নাশক, এবং শোষক পোকার জন্য বা জাপ পোকার জন্য ব্যবহার করবেন ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো কীটনাশক। এবং যে পোকা আপনাদের এই কাটুই পোকা বা লেদা পোকা বলেন, এটার জন্য ব্যবহার করবেন অ্যাবামেকটিন বেনজেট গ্রুপের যে কোনো ধরনের এই কীটনাশক। এটা ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনার গাছ সুস্থ সবল থাকবে এবং আপনার চারাটা সুস্থ সবল থাকবে। আর আমাদের এই চ্যানেলে বা ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখে থাকছেন, প্রতিনিয়ত এই চ্যানেলে মরিচ, কচু এবং আমি যেসব চাষাবাস করি এই সকল কিছুর ভিডিও আপলোড করা হবে। আপনারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের মরিচ চাষে জমি প্রস্তুত কিভাবে কি করবেন, কচু চাষে, কচু আমি নিজেই কচু চাষ করতেছি, আপনারা ভিডিও দেখছেন, কচুতে কিভাবে কি চাষ করতে হয়, এবং যে কোনো ধরনের চারা যদি আপনাদের প্রয়োজন পড়ে, যেমন মরিচ, কচু, যেগুলো আমি চাষাবাদ করি, আলু, এগুলোর চারা বা বীজ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমার সাথে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে যোগাযোগ করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেওয়া থাকবে। এবং যদি কোনো সমস্যা আপনার ক্ষেত্রে হয়ে থাকে, আমার সাথে যদি যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।